আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। করোনার বিধি নিষেধে বন্ধ রয়েছে সকল বিনোদন কেন্দ্র। এই সুযোগে অন্যতম বিনোদন স্পট হয়ে উঠেছে রাজধানীর উন্মুক্ত হাতিরঝিল। ঈদের তৃতীয় দিনেও সবচেয়ে বেশি দর্শনার্থী ছিল হাতিরঝিলেই। বড়দের পাশাপাশি শিশু কিশোররাও বের হয়েছেন একটু মুক্ত বুক ভরে নিঃশ্বাস নিতে। মুসামিয়া প্রতিবেদনে আরো জানাচ্ছেন নয়নমণি, ক্যামেরা ছিলেন খলিলুর রহমান। সকাল থেকে দুপুর পর্যন্ত রোদ ও গরমে দর্শনার্থী কিছুটা কম থাকলেও বিকেলে রোদের তীব্রতা কমার সঙ্গে তাল মিলিয়ে বাড়তে থাকে দর্শনার্থীর ভিড়। সন্ধ্যায় এসে তা পরিপূর্ণ হয়ে যায় কানায় কানায়। রাজধানীর চারপাশে প্রায় সব এলাকা থেকে মানুষ এসেছেন আজও। রাস্তার পাশে ফুটপাতে গাছের নিচে বসে গল্প আড্ডা দিচ্ছেন অনেকে। বললেন অন্য সব বিনোদন কেন্দ্র বন্ধ থাকায় উন্মুক্ত স্থানে অবসর কাটাচ্ছেন তারা। গেছে বছর তো এইভাবেই গেল, এই বছর তো এইভাবে করোনায় দিন পার হয়ে গেল, তাই এখন একটু আসছি। করোনার জন্য বাচ্চা কাচ্চা বাসা থেকেও বের হতে পারতেছে না, এই জন্য আর কি একটু সময় পেয়ে এখন সবাই মিলে বেরোলাম আর কি। আমরা আসলে কোভিড-19-এর জন্য ঘরে থাকতে থাকতে আসলে বোর হয়ে যাচ্ছি, তাই একটু বিনোদনের জন্য আমরা হাতিরঝিলে ঘুরতে আসছি পরিবার সহ। অনেকে সূর্যের প্রখর তাপ উপেক্ষা করেও ঘোরাঘুরি করছেন। তরুণরা শুধু নয়, এসেছেন মাঝবয়সী, বৃদ্ধ সবাই। শিশুরাও শিশু পার্ক বা অন্য বিনোদন কেন্দ্র বন্ধ থাকায় হাতিরঝিলে এসেছে অভিভাবকদের সাথে। আমার আম্মু, আব্বু, দাদি আর বোন সবাইকে নিয়ে হাতিরঝিলে ঘুরতে আসতে অনেক আনন্দ লাগছে। আমাদের এই সময়ে বাচ্চা নিয়ে ঘোরার জন্য রিল্যাক্সেবল সময় বলে মনে করতেছে, বিধায় আমরা আজকে ঘুরতে আসছি। রাজধানীর অন্যতম বিনোদন কেন্দ্র হয়ে উঠেছে হাতিরঝিল। হাতিরঝিলের এলোমেলো বাতাস মন কাড়ে দর্শনার্থীদের। তবুও করোনাকালে ঘুরতে আসা মানুষকে হতে হবে সচেতন, রাখতে হবে দূরত্ব ও মানতে হবে স্বাস্থ্যবিধি। তাহলে আনন্দ হবে নির্মল ও নিরাপদ। নয়নমণি, আনন্দ টিভি, নিউজ ডেস্ক। ময়মনসিংহে ত্রিশালের ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে একই পরিবারে নিহত হলেন ৩ জন। গেল রাত 11টায় পরিবারের ওই ৩ জন সদস্য একটি বেগুন বোঝায় পিকআপ নিয়ে ঢাকায় যাচ্ছিল। পথে রায়মণি এলাকায় পৌঁছলে অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকাগামী একটি ট্রাকের পেছনে ধাক্কা দিলে হতাহতের এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেন ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইনুদ্দিন। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত একটি ট্রাকের চাপায় নিহত হলেন 2 মোটরসাইকেল আরোহী। সোমবার সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল এলাকার কাঁচপুর ব্রিজের নিচে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। অজ্ঞাত ট্রাকটি শনাক্ত করতে পুলিশের অভিযান চলছে বলে জানান সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান। দেশে গেল 24 ঘন্টায় করোনায় মৃত্যু হলো আরও 32 জনের। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 12,181 জনে। নতুন করে করোনা শনাক্ত হয় আরও 698 জনের শরীরে। সব মিলিয়ে দেশের মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো 7,80,857 জনে। সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। চীন থেকে আসা সিনোফার্মের টিকার প্রথম ডোজ আগামী 25শে মে থেকে দেয়া শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। সোমবার দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি কথা জানান। বলেন, রাশিয়া, চীন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের সঙ্গে আরও ভ্যাকসিন পাওয়ার লক্ষ্যে চলছে আলোচনা। রোববার ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ইয়াকুব নামের এক কিশোরকে হাত পা বেঁধে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। 13ই মে মেরাসানি গ্রামের একটি বাড়িতে মোবাইল চুরির অপবাদে শনিবার বিকেলে স্থানীয় রুবেলের বাড়িতে ডেকে নিয়ে কয়েকজন যুবক সহ ইয়াকুবকে নির্যাতন করে। পরে স্থানীয়দের সহযোগিতায় কিশোরটিকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় অপরাধীদের শাস্তির আওতায় আনার দাবি জানায় ভুক্তভোগী কিশোরের পরিবার ও এলাকাবাসী। কুমিল্লার দাউদকান্দিতে আত্মহত্যা করলেন ফারজানা আক্তার রূপা নামের এক গৃহবধূ। খবর পেয়ে সোমবার সকালে উপজেলার জিংলাতলী ইউনিয়নের চর রায়পুর গ্রামের বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় রূপার মরদেহ উদ্ধার করে গৌরীপুর থানা পুলিশ। প্রাথমিক সুরতহাল শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।
গেল রাতে শরীয়তপুরের সখীপুরে আগুনে পড়ে ছাই হলো 12টি দোকান। তবে কি কারণে আগুনের সূত্রপাত তা নিশ্চিত করতে পারেনি কেউ। এতে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয় বলে জানান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। অগ্নি দুর্ঘটনার বিষয়টি স্থানীয় চেয়ারম্যান, সংসদ সদস্য ও পানি সম্পদ উপমন্ত্রী AKM এনামুল হক শামীমকে অবগত করলে তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহযোগিতা করার আশ্বাস দেন। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হলো 10টি দোকান। গেল রাতে উপজেলার নয়নপুর বাজারে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে। এতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয় বলে জানান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে 2 ঘন্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানায় ফায়ার সার্ভিস। ভারতে আটকা পড়া বাংলাদেশিদের রোববার থেকে সোনা মসজিদ, হিলি ও দর্শনা স্থলবন্দর দিয়ে দেশে আসার কথা ছিল। তবে পশ্চিমবঙ্গ সরকার লকডাউন 23শে মে পর্যন্ত বৃদ্ধি করায় দেশে আসাও বিলম্বিত হচ্ছে। দুপুরে সোনা মসজিদ ইমিগ্রেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা জানান চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন জাহিদ নজরুল চৌধুরী। লোকজন যাতায়াত করার কথা ছিল ইমিগ্রেশনের মাধ্যমে, তো পশ্চিমবঙ্গে লকডাউন পড়াতে সেটা 23 তারিখ পর্যন্ত পিছিয়ে গেছে। জামালপুরের মাদারগঞ্জের সিধুলিতে বসতঘর মেরামত করার সময় বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হলো 3 জনের। সোমবার সকালে ঘরের টিন সরাতে গিয়ে বিদ্যুতের খুঁটির সঞ্চালন লাইনের সাথে স্পর্শ হলে সাথে সাথেই 4 জন বিদ্যুৎস্পৃষ্ট হয়। উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক 3 জনকে মৃত ঘোষণা করেন। অপর একজন চিকিৎসাধীন বলে জানান মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুল হুদা খান। এ ঘটনায় এলাকায় বিরাজ করছে শোকের ছায়া। মাদারীপুরের স্পিডবোট দুর্ঘটনায় 26 জনের নিহতের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি চালক শাহ আলমকে গ্রেফতার দেখিয়ে শিবচর থানায় সোপর্দ করল নৌ পুলিশ। সোমবার দুপুরে মাদারীপুর আদালতে তোলা হয় তাকে। এদিকে শাহ আলম জানায় স্পিডবোটের স্টার্টিং তার ছিঁড়ে যাওয়ায় ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে। তবে চালক মাদকাসক্ত থাকায় এই দুর্ঘটনা ঘটে বলে জানায় নৌ পুলিশ। দূরপাল্লার বাস চলাচল বন্ধ, তবুও কর্মস্থলে ফিরছেন উত্তরবঙ্গের মানুষজন। বিভাগীয় শহর রংপুরে যানবাহনের তীব্র সংকটে ভোগান্তির শিকার হচ্ছেন কর্মস্থলমুখী যাত্রীরা। এদিকে লকডাউনের মধ্যেই দূরপাল্লার যানবাহন চলাচলের অনুমতি দেওয়ার পক্ষে যুক্তি দেখালেন যাত্রী ও পরিবহন শ্রমিক উভয় পক্ষই। রংপুর থেকে মাহফুজ আলম প্রিন্সের পাঠানো তথ্য ভিডিওচিত্র দেখুন ডেস্ক রিপোর্ট। ঈদের ছুটি শেষ, উত্তরবঙ্গের রংপুর থেকে সকাল থেকেই কর্মস্থলে ফিরছেন কর্মজীবী মানুষজন গন্তব্য ঢাকার উদ্দেশ্যে। যাওয়ার পথে যানবাহন সংকট, বাড়তি ভাড়া এবং এক জেলা থেকে আরেক জেলায় যেতে একাধিকবার গাড়ি পরিবর্তন করতে হচ্ছে যাত্রীদের। ঢাকামুখী এ সকল যাত্রীদের ভোগান্তি বেড়েছে চরমে, আর বাড়তি ভাড়া দিয়েও গন্তব্যে পৌঁছাতে হিমশিম খেতে হচ্ছে তাদের। নেই গাড়ি, থাকলেও তার ভাড়া বেশি, আবার একাধিকবার গাড়ি পাল্টাতে হচ্ছে বলে জানালেন রাজধানী মুখ্য যাত্রীরা। বেতনটা নিয়ে যাচ্ছি, এটা তো আমার গেইতে লাগবো, তাহলে আমরা যদি সঠিকভাবে আমরা যদি ডিউটি করতে না পারি আমরা কিভাবে যাবো? ছুটিতে বাড়ি আসছি তো, বা ঢাকা যাবো, গাড়ি পাইতেছি না, গাড়িটা খুলে দিলে ভালো হয় আমাদের জন্য। কর্মস্থলে পৌঁছতে হবে, যেভাবে হোক পৌঁছতে হবে, কিন্তু সরকার যদি গাড়িটা খুলে দেয় তাহলে আমাদের যাইতে অনেক ভালো হবে। এদিকে লকডাউনে ব্যক্তিগত গাড়ি সহ প্রায় সব ধরনের যানবাহনের সংখ্যা বাড়ছে, ফলে গাদাগাদি করে যাত্রী নিয়ে যাচ্ছে পণ্যবাহী গাড়িগুলো। এতে করোনার সংক্রমণ আরও বাড়ছে। এরই মধ্যে শ্রমিক নেতারা দাবি জানিয়েছেন অবিলম্বে দূরপাল্লার গাড়ি লকডাউনের মধ্যেই খুলে দেয়া হোক। এভাবে যাত্রীদের কষ্ট না করে সরকারের উচিত হবে, আমরা জোর দাবি জানাবো যে দূরপাল্লার বাস খুলে দিলে তাতে করে আরো করোনা ভাইরাসের ঝুঁকি কমবে। লকডাউনে দূরপাল্লার গাড়ি খুলে দেওয়ার দাবি যাত্রী এবং পরিবহন শ্রমিক উভয়েরই। এ দাবির মুখে দুর্ভোগ লাঘবে জনস্বার্থ বিবেচনায় সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি পদক্ষেপ গ্রহণ করে সেটি এখন দেখার পালা। মুস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। টাঙ্গাইলের কালীহাতির শুকুর মাহমুদকে হত্যা মামলার আসামি সৈয়দ মামুনকে গ্রেফতার করল র্যাব। সোমবার সকালে বাসাইলের আইশরা বাজার এলাকায় অভিযান চালিয়ে
তাকে গ্রেফতার করে কালিহাতী থানায় হস্তান্তর করে র্যাব। এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন টাঙ্গাইল র্যাব 12 ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এরশাদুর রহমান। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anondtvbd এই পেজে। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি।